সবাইকে আসসালামু আলাইকুম। আমরা আজকে গত ক্লাসের ইয়াটা ছিল হচ্ছে 8 পর্যন্ত, না 4 পর্যন্ত। তো আজকে হচ্ছে 5 নাম্বার থেকে শুরু হবে। এখানে এই প্রবলেমগুলো হচ্ছে স্যারের এখানে আছে আর কি। স্যারের এখানে দেওয়া ছিল ফারেনহাইট টু সেলসিয়াস। ফারেনহাইট টু সেলসিয়াসে আমাদেরকে নিয়ে যেতে হবে। তার মানে আমাদেরকে ফারেনহাইট থেকে সেলসিয়াসে যেতে হবে, রাইট? ফারেনহাইট টু সেলসিয়াস। এখন আমি আমার ফারেনহাইট একটা ভেরিয়েবল লাগবে টেম্পারেচারে, সেলসিয়াস আরেকটা কি লাগবে, ভেরিয়েবল লাগবে, তাহলে দুইটা। এখন আমি এই দুইটা ভেরিয়েবলকে এফ এবং এটাকে বললাম যে সি, রাইট? তো এখন এই যে ফারেনহাইট আমি টেম্পারেচারটা নিব, টেম্পারেচার তো সবসময় ইন্টিজার হয় না, তাই না? টেম্পারেচার দশমিক থাকতে পারে, সেজন্য এফ এবং সি এর যে ডেটা টাইপস হবে এটা কি হবে, ফ্লুট হবে। ফ্লুট নিলে হচ্ছে আমাদের সেফ, রাইট? কারণ হচ্ছে অন্যান্য ক্ষেত্রে অনেক সময় কি হতে পারে, আমাদের অনেক ক্ষেত্রে যদি আমরা ইন্টিজার ইউজ করি তখন দশমিক চলে আসলে কিন্তু প্রোগ্রাম কাজ করবে না, সেজন্য আমরা ফ্লোট নিলাম ডেটা টাইপস। পরে তাহলে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, একটা হচ্ছে এফ আর একটা হচ্ছে কি সি, রাইট? দেন এটা এই লাইনের কাজ। 2 নাম্বার লাইনে প্রিন্টএফ। এখন এই যে 2 নাম্বার লাইনে যে প্রিন্টএফ যেটা আছে এটার কাজটা কি আসলে, আমরা যদি দেখি এন্টার দ্য টেম্পারেচার ইন ফারেনহাইট, তাহলে আমরা যেটা ইনপুট দিব সেটা ফারেনহাইটে দিব, কারণ আমরা ফারেনহাইট টু সেলসিয়াসে যাব। এই ইনপুটটা হবে ফারেনহাইটে। তাহলে এখন আমি একটা ইনপুট নিতে হবে, আমি ইনপুট নিলে তো আউটপুটের জন্য কোডটা দেখাবো সেলসিয়াসে, রাইট? এখন স্ক্যানএফ, তাহলে ইনপুট কটা লাগবে, ইনপুট স্ক্যানএফ এর কাজটা কি হচ্ছে, ইনপুট নেওয়া। তাহলে ইনপুট লাগবে আমার একটা। এখন যেটা ইনপুট নিব, এই যে এফটা, এফ একটা ভেরিয়েবল ছিল না, এই যে এফ একটা ভেরিয়েবল ছিল, এবং এটার আগে এন্ড অপারেশন এন্ড এটা দিতে হবে। যেটা ইনপুট নিব সেটার আগে এন্ড দিব, এবং ওইটা কোন টাইপসের ডেটা টাইপস, এটা এই যে এফ এফ যেটা সেটা ফ্লোট না। এখন এফ ফ্লুট এটা হচ্ছে, তাহলে আমরা কি দ্বারা ডিনোট করব, পার্সেন্ট এফ, রাইট? এটা হচ্ছে আমরা পার্সেন্ট এফ দ্বারা ডিনোট করব। তো তাহলে এবার আমরা যদি এরপর লাইনে যাই, এখানে কি আছে সি, সি মানে কি সেলসিয়াস। তাহলে আমরা একটা স্ক্যানএফ এর কাজ কি ছিল, ইনপুট একটা নিছি, এখন সেটা আমরা যেটা দিতে পারি 30 পয়েন্ট সামথিং যাই দিই। এখন সি আমাদের সূত্রটা কি ছিল, সি বাই 5 ইকুয়াল এফ মাইনাস 32/9, রাইট? তাহলে আমাদের এখানে এক পাশে সি রাখলে আরেক পাশে কি যায়, 5/9 ইন্টু এফ মাইনাস 32, রাইট? এখন এখানে একটা কথা আছে, এখানে 5/9 বুঝলাম, এফ মাইনাস 32, এখানে আবার 5.0 কেন, আবার 9.0 কেন? কারণ এই যে 5 কে 9 দ্বারা ভাগ করলে এটা কি আসবে, ফ্র্যাকশন আসবে। আমরা 5.0 দ্বারা বুঝাইলাম যে এটা একটা ফ্র্যাকশন নাম্বার, এটা একটা কি নাম্বার, ফ্র্যাকশন নাম্বার। মানে আমরা যেহেতু সি যেটা আমরা ইউজ করছি এটা হচ্ছে ফ্লুট টাইপসের ডেটা, এখানে অবশ্যই কি থাকবে, দশমিক থাকবে। সেজন্য আমরা এটা 5.0 এন্ড দেন হচ্ছে আমরা এটা কি দিলাম, 9.0। মানে এটার জন্য আলাদা করে এক্সট্রা করে জিরো দিতে হয়, কারণ আমরা এটা বুঝাচ্ছি যে কম্পিউটারকে হচ্ছে, মানে কি এটা, এটার দ্বারা কাজটা কি, এটা হচ্ছে কাজটা কি বোঝায়, এটা মানে ফ্লুট এটা বুঝাচ্ছি, মানে সিটা যে সেলসিয়াস এটা। তাহলে দেন এটা আমরা সূত্রটা লিখলাম 5/9 দেন হচ্ছে এফ মাইনাস 32 লিখার পরে তাহলে আমরা কি আউটপুট কি দেখাবো, প্রিন্টএফ। তাহলে আউটপুট হবে প্রিন্টএফ দ্য টেম্পারেচার ইন সেলসিয়াস। তাহলে দ্য টেম্পারেচার ইন সেলসিয়াস কি হবে, এখানে একটু ছোট করি, তাহলে দ্য টেম্পারেচার ইন সেলসিয়াস আমরা লিখতে পারি কি, দ্য টেম্পারেচার ইন সেলসিয়াস এতটুকু লিখছি। এটার পর আমরা কি দেখতে চাই, যে সি এটা, এখানে এলএফ এটা ভুল হয়েছে আসলে, এখানে কি হবে, শুধু এফ হবে।
ঠিক আছে? এখানে শুধু এফ হবে কেন? এটা ফ্লুইড টাইপসের ডেটা টাইপস, তা আমরা এলএফ তো ইউজ করার কোনো দরকার নাই, তাই না? তো এখানে শুধু কি হবে পার্সেন্ট এফ, তাহলে কেন এটা ফ্লুইড দেন হচ্ছে এটা সি। আমরা কাকে প্রিন্ট করব? আমরা কাকে প্রিন্ট করব? সি কে প্রিন্ট করব, সেজন্য এখানে সি দিলাম। তো আমি যদি আর একটু সুন্দর করে লিখি এই পাশে, দা টেম্পারেচার এরকম করে করে লিখে এখানে কি লিখলাম পার্সেন্ট এফ, তাই না? পার্সেন্ট এফ এখানে ডাবল কোটের ভিতরে এটা পুরোটা কি হবে? এটা পুরোটা প্রিন্ট হবে। কি প্রিন্ট হবে? দা এরকম করে করে আসি সেলসিয়াস, লাস্ট আছে সেলসিয়াস, দেন এখানে যে পার্সেন্ট এফ লিখছি যে ফ্লুট, এই জায়গায় কি আসবে? এই যে সি এর ভ্যালুটা, সি এর ভ্যালুটা এই জায়গায় আসবে। সি এর ভ্যালু যেটা আসে কতর কথা, এটা হচ্ছে 33.50 সামথিং আসছে, এটাই অ্যান্সার। মানে বিষয়টা হচ্ছে এরপর হচ্ছে রিটার্ন জিরো আর কি। তাহলে আমাদের এই জিনিসটাই হচ্ছে কি দেখাবে, আউটপুটে দেখাবে, রাইট? আচ্ছা, তাহলে এটা হচ্ছে এই প্রোগ্রামের কাজ। তাহলে আমরা একটা জিনিস দেখলাম ফারেনহাইট টু সেলসিয়াসে কিভাবে নিয়ে যায়। তাহলে এখানে বুঝতে হবে যে কাকে থেকে কোথায় নিয়ে যাবো এবং কয়টা ভ্যারিয়েবল লাগবে, দেন আমরা কাকে প্রিন্ট করব। এরপরে হচ্ছে আমরা যদি দেখি প্রোগ্রামে এখানে কি আছে, এখানে দেওয়া আছে হচ্ছে এরিয়া এন্ড সার্কামফারেন্স অফ এ সার্কেল, রাইট? একটা সার্কেলের কি লাগবে? একটা সার্কেলের হচ্ছে এরিয়া, এরিয়া এবং কি লাগবে বিধি, রাইট? এখন আমার কি কি লাগবে সেটা আগে বুঝতে হবে। এখন এই যে এরিয়া, যেটা এরিয়া বের করতে হবে, সেজন্য আমি এরিয়া একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। সার্কামফারেন্স এটা পুরোটা কেউ চাইলে শুধু শুধু প্রথম অক্ষর সি দ্বারা ডিনোট করতে পারে, এটা যার যার উপর ডিপেন্ড করে, প্রবলেম। দেন এখানে এবার এখন এখন বুঝতে হবে যে এরিয়ার সূত্রটা কি আসলে। এরিয়ার সূত্রের মধ্যে আমরা এরকম আছে না যে সার্কেলের এরিয়া পাই আর স্কোয়ার, আবার সার্কামফারেন্স সি ইকুয়াল কত 2 পাই আর। এখন আমি যে এরিয়া বের করব, আর এর ভ্যালু জানলেই তো এরিয়া বের করতে পারবো। সেম ভাবে সি যখন সার্কামফারেন্স বের করবো, এখানেও আর ভ্যালু লাগতেছে, এখানে আর ভ্যালু, দুইটার ক্ষেত্রে আর লাগতেছে। তাহলে আমরা আর নামে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। টোটাল 3টা ভেরিয়েবল লাগবে। আমার কয়টা ভেরিয়েবল লাগবে এটা দেখে বুঝতে হবে যে আমার কি কি বের করতে হবে, ওইগুলো আমি ভেরিয়েবল নিব। দেন এবং ওইখানে সূত্রের মধ্যে কি লাগতেছে, যেমন হচ্ছে এই ক্ষেত্রে কি ছিল সেন্টিমি হ্যাঁ, সেন্টিমিটারের ক্ষেত্রে এটা ইঞ্চি ছিল না, কথার কথা। আমি ইঞ্চি একটা ভেরিয়েবল আগে থেকে ডিফাইন করছিলাম, সেম ভাবে সেন্টিমিটার পাইছি। আচ্ছা যাই হোক, তাহলে এখানে এরপরে এবার এই যে ফ্লুট নিলে আমাদের জন্য হচ্ছে সেফ, তাহলে আমরা ফ্লুট নিলাম, ফ্লুট ডেটা টাইপস, এটার জন্য আগে ফ্লুট নিলাম। এরপরে এরপর লাইনে আসি প্রিন্টএফ। এখন প্রিন্টএফে কি লিখা আছে, এন্টার দ্য ভ্যালু অফ আর, রাইট? তাহলে আমাদেরকে প্রথমে লিখে আসবে, কোডগুলো আমি কি লিখতেছি, মানে আউটপুটে যেটা দেখাবে এন্টার দ্য ভ্যালু অফ আর, রাইট? আমাদেরকে এটা লিখে আসবে, মানে আমাদেরকে আর একটা ভ্যালু বুঝতেছে। দেন আমি যে আর ভ্যালুটা দিব এটা ইনপুটে দিব না, সেজন্য আমি স্ক্যানএফ ইউজ করছি। স্ক্যানএফ ইউজ করার মানে হচ্ছে ইনপুট দাও। তাহলে এখানে এখানে যে যেটাকে ইনপুট নিব সেটার আগে, যেটাকে ইনপুট নিব সেটা কিন্তু ভেরিয়েবলে ডিক্লেয়ার করা রাখবে, থাকবে। আবার বলতেছি যেটাকে ইনপুট নিব সেটা ভেরিয়েবলে ডিক্লেয়ার করা থাকবে। দেন এটা হচ্ছে আমরা এটার জন্য পার্সেন্ট টাইপ ইউজ করলাম, কারণ হচ্ছে এটা ফ্লোট টাইপসের ডেটা টাইপস। দেন তাহলে একটা এখানে ওরা আমরা একটা ইনপুট দিব। এরপর হচ্ছে এই যে আর যেটা ইনপুট হয়ে গেছে, আর ভ্যালুটা এখন পাই গেছি, তাহলে এখন এখানে কি লাগবে, এরিয়া। এরিয়া আমরা কি জানি, এরিয়া মানে কি পাই স্কোয়ার, এখানে পাই দিলাম আর ইন্টু আর, তাই না? পাই স্কোয়ার এখানে ইন্টু এটা মাল্টিপ্লিকেশন চিহ্ন। এখন এখানে যে পাইটা লিখছে এটা কেন, এখানে এক্সট্রা করে একটা আমরা আগে থেকে ডিফাইন করে দিছি পাইটা কি আসলে, মানে আমরা এক্সট্রা করে আগে থেকে একটা কি ডিফাইন করছি, মানে পাইটা কিভাবে কাজ করে, রাইট? এখন এটা হচ্ছে আমি অনেকগুলো ভ্যালু ডিফাইন করতে পারি, আমার যেটা দরকার আর কি, সামনে আমরা আরো দেখবো। তো কেউ যদি চায় যে না আমি এটা পাই, এটা আগে ডিপেন্ড করবো না, তখন কি হবে, তখন কি হবে, তখন কি হবে, এই যে ফ্লুট আছে না, এখানে আমি কি করব, এখানে কি আর লিখছি, এরিয়া লিখছি, তারপরে সার্কামফারেন্স, এরপর আমি কি করব,
যেহেতু আমি পাই লিখবো সেজন্য আমি কথার কথা একটা পাই ভেরিয়েবল দিব, দেন পাইয়ের ভ্যালুটা দিয়ে দিব 3.1416। মানে পাইটা যদি আমি এখানে ডিফাইন করতে না চাই, আমার মনে হয়েছে যে আমি এখানে ডিফাইন করবো না, তখন আমি কি করবো, এটা এখানে ফ্লুটের পরে দিয়ে দিব, ফ্লুট ডাটা টাইপসের পরে। এখানে এখানে কি সেমিকোলন দিয়ে দিব, সি প্রোগ্রামের প্রত্যেকটি স্টেটমেন্টের পরে সেমিকোলন ইউজ করতেই হবে, রাইট? আচ্ছা যাই হোক, তাহলে আমরা পাইটা ইউজ করলাম, পাইটা যেভাবে হোক না কেন। আচ্ছা, তাহলে আমরা পাইটা পাইছি এখানে, এটা হলো সেফ বেশি, এটা সব ক্ষেত্রে সবাই এটা স্ট্যান্ডার্ড ধরে, সেজন্য আমরা এটা ইউজ করবো। এস ডিফাইন পাই, পাইয়ের ভ্যালুটা দিয়ে দিব পিআই, এখানে পাইটা লিখলাম ইন্টু আর ইন্টু আর, তাহলে পাইয়ের স্কোয়ার সার্কামফারেন্সের সূত্রটা জাস্ট এখানে সূত্রটা বসে দিব যে শেষ। এখানে একটা কথা আছে, এই যে এরিয়া যেটা, এটাকে আমি বানাইছি, এটা কিন্তু আগে ভেরিয়েবল আছে, কিন্তু এখানে যদি আমি এ দিতাম, এখানেও কিন্তু আমার এ দিতে হইতো, এখানে যদি আমি সি দিতাম, এখানে আমার সি দিতে হইতো। এখানে যেহেতু আমি ভেরিয়েবল এরিয়া দিছি সেজন্য আমি এটা ইউজ করব। আবার এখানে যে সার্কামফারেন্সে সি দিছি সেজন্য আমি সার্কামফারেন্স পুরোটা ইউজ করব। আচ্ছা, এবার সূত্রটা লিখলাম 2 পাই আর। তাহলে আমার এখন কয়টা ভ্যালু আউটপুট দেখাইতে হবে, দুইটা, সেজন্য প্রিন্টএফ কয়টা, দুইটা। একটা প্রিন্টএফ করব এরিয়ার জন্য, আরেকটা প্রিন্টএফ কার জন্য করব, সার্কামফারেন্স। তারপরে প্রিন্টএফ এখানে কি লেখা আছে আমরা যদি দেখি, প্রিন্টএফ এর পরে কি লেখা আছে, দ্য এরিয়া ইজ, দ্য লিখে আসবে কি আউটপুটে, আমি এদিকে লিখতেছি আউটপুট। আউটপুট এখানে প্রথমে কি লিখে আসছিল, আমাকে এন্টার দ্য ভ্যালু অফ এন, তারপরে আউটপুট লিখে আসছিল, এরপর আর কিছু লিখে আসে নাই। তাহলে এখানে এরপর কি লিখে আসবে, দ্য এরিয়া ইস, দ্য এরিয়া ইস দিয়ে এই যে এই জায়গায় মানটা বসাবো, কার মান বসাবো, এরিয়া, এরিয়ার ভ্যালু কত, যা আসে আর কি, যা আসে এটাকে আমরা এরকম বক্স আকারে দিলাম, মানে পার্সেন্ট এলএফ এর জায়গায় আসলে এফ দিলে হবে, এলএফ দেওয়ার দরকার নেই। এলএফ কেন দিয়েছে এটা বলেছে, কারণ কেন আমরা ডাবল ইউজ করলে এলএফ দিব, রাইট? ফ্লুটের জন্য এফ দিব, সেজন্য আসলে এখানে এফ দিলে হবে, সমস্যা নেই। তবে 0.2, এই যে দশমিকের পর আমি দুই ঘর দেখতে চাচ্ছি, কথার কথা সামথিং 0.22 সেম ভাবে। তাহলে এরপরে কি, এটাও সেম কাহিনী, দ্য সার্কামফারেন্স ইজ কত পার্সেন্ট, যা আসে তা, এটার পরে দুই ঘর দেখাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের এরিয়া এন্ড সার্কামফারেন্স বের করার সূত্র আর কি। তারপরে এরপরে হচ্ছে আমরা যদি দেখি, এখানে কি আছে, এরপরে হচ্ছে এটা 5, এটা তো করছিলাম। তারপরে সেম ভাবে এটা সেম, এখানে কি লেখা আছে যে ভলিউম এন্ড সারফেস এরিয়া অফ স্পেয়ার। তাহলে আমরা স্পেয়ারের সূত্র কি জানি, ভলিউম ইকুয়াল 4/3 পাই আর কিউব। স্পেয়ারের জন্য আমরা কি জানি, সারফেস এরিয়া 4 পাই আর স্কয়ার। তাহলে দুটো সূত্র আমার লাগবে। তাহলে এখন এই যে ভলিউম, এটা আরেকটা সারফেস এরিয়া, তাহলে আমরা এটাকে ভলিউম আকারে দিলাম ভেরিয়েবল, এটা সারফেস এরিয়া। তারপরে এখানে আরেকটা কি লাগবে, এই যে ডেটা টাইপসের পরে, ফ্লুট টাইপের ডেটা টাইপসের পরে কি লাগবে, আর আমাদের আরটা হচ্ছে ইনপুট লাগবে, রাইট? তাহলে আমরা আরটা হচ্ছে ইনপুট আকারে নিব আর কি। তাহলে এখানে এরপরে আমরা যাকে ইনপুট নিব, প্রিন্টএফ, প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু অফ আর, এটা লিখে আসবে এটা। দেন স্ক্যানএফ, স্ক্যানএফ এর কাজটা কি, আর যেটা সেটাকে ইনপুট নিবে পার্সেন্ট এফ আকারে। দেন সূত্রটা লিখলাম আমরা, তারপরে হচ্ছে ভলিউম, দেন সেম ভাবে আগের মতো আমরা জাস্ট এই দুটো প্রিন্ট করে দিব। দ্য সারফেস এরিয়া ইজ, জায়গার মধ্যে কি বসাবে, সারফেস এরিয়া যে ভ্যালুটা, এটা যে ভ্যালুটা আসবে এটা অটোমেটিক করে বসে দিবে। প্রিন্টএফ এর ক্ষেত্রে সেম। তাহলে এই প্রবলেমে আর আগেরটা কিন্তু সেম, ওইখানেও কিন্তু আমাদের আরটা ইনপুট লাগতেছিল, এখানেও কিন্তু আমাদের আরটা ইনপুট লাগবে।
মানে ইনপুটটা আমরা বসাতে পারলে হচ্ছে কাজ শেষ আর কি, রাইট? এরপরে হচ্ছে আমরা এখানে 8 নাম্বার দেখি কি বলছে। সাম অ্যান্ড এভারেজ অফ এনি 3 নাম্বার। আমাদেরকে সাম করতে হবে। এই প্রবলেম কিন্তু স্যারের স্লাইডে আছে, আমি এখান থেকে করছি আর কি। সাম অ্যান্ড এভারেজ অফ এনি 3 নাম্বার, তাহলে আমাদেরকে সেম ভাবে কোড লিখলাম আমরা। তাহলে এখানে ফ্লুট এনি 3 নাম্বার, 3টা নাম্বারের এভারেজ বের করব। যে 3টা নাম্বারের আমি এভারেজ বের করব, এটাকে এ বললাম, আরেকটা বি, আরেকটা সি। এগুলো আমি আগে ভেরিয়েবল ডিক্লেয়ার করব। দেন সাম, সাম বের করব, দেন এভারেজ বের করব, রাইট? 3টা নাম্বারের সাম কি হবে? এ প্লাস বি প্লাস সি। এভারেজ কি হবে? এভারেজ হবে সাম যেটা বের হবে সেটাকে আমি 3 দ্বারা ভাগ করব, কারণ আমি 3টা নাম্বারের এভারেজ বের করতেছি। তাহলে আমার এরপর লাইন আসে এখানে। এখানে কি বলতেছে ওরা? এন্টার দ্য ভ্যালু অফ এ বি এন্ড সি। আমাদেরকে এ বি এর সি এর ভ্যালু চাইছে। আমরা 3টা ভ্যালু ইনপুট নিব, স্ক্যানএফ, পার্সেন্ট এফ, পার্সেন্ট এফ, পার্সেন্ট এফ, রাইট? এন্ড রাইট? এখানে 3টা ভ্যালু ইনপুট, সেজন্য আমরা পার্সেন্ট এফ, পার্সেন্ট এফ, পার্সেন্ট এফ। তাহলে এ বি সি হচ্ছে ফ্লোট টাইপসের ডাটা, সেজন্য আমরা পার্সেন্ট এফ ইউজ করছি। যদি এরা যদি ডেসিমাল হইতো তখন আমরা পার্সেন্ট ইউজ করতাম। আচ্ছা যাই হোক, সাম, সাম ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। এভারেজ, এভারেজ মানে কি বলতে পারি আমরা? সূত্রটা লিখবো আর কি, জাস্ট সামকে আমরা 3 দ্বারা ডিভাইড করলে এটাই তো এভারেজ। এবার সেম ভাবে দুইটা প্রিন্ট করবো। প্রিন্ট কিভাবে করো? দা সাম ইজ পার্সেন্ট পয়েন্ট, এখানে এলএফ এর জায়গায় কি হবে? এফ হবে। এরপরে কি আমরা যেটা প্রিন্ট করবো, এই যে সাম, এটা সাম, এটা কিন্তু আগে ভেরিয়েবলে ডিক্লেয়ার করছি আমি। এই ভেরিয়েবলের সামটা এখানে বসাবো। মোট কথা এই সামটা আসলে এই সামটা, তার মানে ভেরিয়েবল থেকে আসবে। এরপরে দেখি আমরা, সাম এটা প্রিন্ট হবে। এরপরে প্রিন্ট হবে কি? দ্য অ্যাভারেজ ইজ, এরপর কুলন দিয়ে এটা প্রিন্ট হবে। এই যে এখানে কি হবে? অ্যাভারেজ। এই যে এই অ্যাভারেজ কোনটা আসলে? এই অ্যাভারেজ হচ্ছে এটা। এটা কোনটা আসলে? এটা আসলে এটা এখান থেকে আসছে, রাইট? তাহলে এখানে আমরা একটা আউটপুট দেখাইছি। আউটপুটটা কিরকম? আমরা ইনপুট নিছি, এর ভ্যালু নিছি কত? 1, বি এর ভ্যালু কত নিছি? 2, সি এর ভ্যালু কত নিছি? 3 নিছি, রাইট? তাহলে এ বি সি এর ভ্যালু নিলাম। দেন কি আসবে আউটপুটে? দ্য সাম ইজ 6 পয়েন্ট, এটা এটা তিনটা যোগ করলে তো 6 আসে, এটা আসছে। দ্য অ্যাভারেজ ইজ কত আসছে? 3 দ্বারা ভাগ করলে তো 2 আসে। 0.00 কেন আসছে? এই যে আমি দশমিকের পরে এই যে 0.2 দিছি, 0.2 দিছি, সেজন্য দশমিকের পর দ্বিগুণ দেখাবে। এখানেও সেম ভাবে দশমিকের পর কি দেখাবে? দ্বিগুণ দেখাবে। এটা তো প্রথমটা। তাহলে এভাবে কাজ করে আর কি প্রোগ্রামগুলো আমাদের। হ্যাঁ, তারপরে যাচ্ছে আমরা ওইখানে আরো আছে। এটাই আমরা করলাম না, হাইপোটেনাস বের করবো এরপরে। হ্যাঁ, এরপর এটা দেখি এখানে কি আছে। আমরা কি বলতে পারি না, এখানে যেটা আছে আর কি, 9 নাম্বার প্রবলেম। হ্যাঁ, 9 নাম্বারটা এখানে কি বলেছে? হাইপোটেনাস অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হাইপোটেনাস বের করবো আমরা। এখন
একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হাইপোটেনাস যখন আমরা বের করব, তখন আমাদের এখানে সেম ভাবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হাইপোটেনাস, তো আমরা কি জানি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হাইপোটেনাস কথার কথা আমরা এইচ বললাম, এইচ স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এখানে যে আমার তাহলে কি কি লাগবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনাস বের করার জন্য আমার তিনটা জিনিস লাগবে। এখানে ওরা এইচ এর জায়গায় সি ইউজ করছে, আমরাও সি ইউজ করি, কোনো সমস্যা নেই। এখানে একটা একতার কথা লম্ব, বি হচ্ছে ভূমি, সি হচ্ছে কি অতিভুজ। তাহলে আমার ভেরিয়েবল লাগবে তিনটা। তবে এখানে ইন্টিজারের জায়গায় ডেটা টাইপস কি ইউজ করা সেফ বেশি, ফ্লুট। এখানে আমরা ফ্লুট ইউজ করব। কেন? কারণ হচ্ছে এখন হাইপোটেনাসের বেলা তো দশমিক আসতেই পারে। এখন দশমিক আসলে তো ইন্টিজার দিলে তো আমরা কাজ করবে না প্রোগ্রাম। সেজন্য আসলে আমাদের হচ্ছে মানে এই জায়গায় ফ্লুট ইউজ করা সবসময় ভালো ডেটা টাইপসের জায়গায়। আচ্ছা, এরপর আসি printf তে আমাদেরকে বলছে যে এন্টার দ্য ভ্যালু অফ এন বি, কারণ এন বি হচ্ছে ইনপুট খুঁজতেছে আমার, আমার তো সি দেখাইতে হবে যে আউটপুট, তা আমি সি কেন ইনপুট নিব, তাই না? সেজন্য আমার ইনপুট কটা লাগবে, লম্বা এবং ভূমি। তাহলে এসকেএনএফ আসি, আমার ইনপুট লাগবে ভূমি, তারপরে কি, সরি হ্যাঁ লম্ব ভূমি। এখানে কয়টা এ বি দুইটা না, সেজন্য পার্সেন্ট ডি কয়টা দুইটা। এরপর সি, এই যে সি এর সূত্রটা আমরা কি ইউজ করছি, এস কিউ আর টি। আমরা কি জানি সি মানে কি রুট ওভার, এটা না, স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন এস কিউ আর টি যেটা, এটা একটা, এটা যখন আমি ইউজ করব সেজন্য আমার আলাদা করে একটা কি ফাংশন ইউজ করতে হবে, এই যে একটা আলাদা করে হেডার ফাইল ইউজ করতে হবে, সেটা হচ্ছে আমরা বলতে পারি যে ম্যাট ডট ইস। এটা হচ্ছে এসকিউআরটির জন্য, মানে এসকিউআরটি এটা কোথায় থাকে, ম্যাট ডট ইস এর ভিতরে থাকে সেজন্য। আচ্ছা, তাহলে এবার এসকিউআরটি দিলেই তো রুট হয়ে গেছে, তাহলে এ ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার শেষ। এবার এটা শেষ। এরপর আসি, তাহলে আমরা সি এর সূত্রটা লিখে ফেললাম, দেন এটা প্রিন্ট করে দিব, দ্য হাইপোটেনাসিস। এখানে যেহেতু আমরা ইন্টিজার ইউজ করছিলাম সেজন্য এখানে কি দিছি, পার্সেন্ট ডি। তা আমরা যখন ফ্লুট ইউজ করবো কি ইউজ করবো, পার্সেন্ট এফ। দেন হচ্ছে আমরা কাকে প্রিন্ট করব, সি কে। সি এটা কোনটা, যেটা সূত্রে লিখছি, যেটা সূত্রে লিখছি সেটা আবার কোথায় আছে, ভেরিয়েবল আছে সিটা। মানে মোট কথা এগুলো প্রথমে ডেটা টাইপস এর পরে থাকবে, দেন আবার সূত্রের মধ্যে থাকবে, দেন আমরা এটা প্রিন্ট করে দিব, শেষ। এটা অ্যান্সার অটোমেটিক করে কাজ করে দিবে। আচ্ছা, তো এরপর হচ্ছে 9 10 10 নাম্বার কি বলছে, হ্যাঁ এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এটাও দেখে ফেলি। এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এখন এগুলো কিন্তু স্যারের স্লাইডে ছিল আর কি, এগুলো এরকম বলছে যে ল্যাব অ্যাসাইনমেন্ট, এগুলো হয়তো ল্যাব পরীক্ষা আসতে পারে। কারণ স্যারের স্লাইডে দেখলাম যে ল্যাব অ্যাসাইনমেন্ট দিয়ে লিখে আছে। তো এখানে কি আছে, এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল। তাহলে আমার এখানে কথা আছে, এরিয়া যে এটা বের করতে বলছে এটা কিন্তু এই সূত্র দিয়ে বের করতে বলছে, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, রাইট? এই সূত্র দিয়ে আমাদের বের করতে বলছে। তো এখন বুঝতে হবে যে এখানে কয়টা লাগবে, এ বি এরিয়া। একটা ট্রায়াঙ্গেলে বুঝতে হবে যে একটা ট্রায়াঙ্গেলের সাইড কয়টা আছে, তিনটা, এ বি সি। তাহলে আমার আগে ইনপুট লাগবে কয়টা, তিনটা, এ বি সি। তাহলে যে তিনটা ইনপুট লাগবে আমরা ভেরিয়েবল ইনপুট করলাম। এবার আমাদের সাইজে কি, আমাদের সাইজে হচ্ছে এরিয়া, এরিয়া লিখলাম, কিন্তু এখানে আরেকটা কাহিনী আছে। এখানে যে এরিয়ার সূত্রের ভিতরে যে আরেকটা এস আছে, সেজন্য আমাদের এস কেও ডিফাইন করতে হবে। হোয়াট ইজ এস? সেজন্য আমরা এখানে এ বি সি তিনটা কি নিলাম, ভেরিয়েবল নিলাম। আবার এস, এস এটা কি, অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, তারপরে এটা হচ্ছে এরিয়া। আচ্ছা যাই হোক, এরপর আসি প্রিন্টএফ। তাহলে আমাদের প্রিন্টএফ সেগুলো লিখে থাকে যেগুলো আমার ইনপুট নিতে হবে, এন্টার দ্য ভ্যালু অফ এ বি এন্ড সি, রাইট? তাহলে তিনটা ইনপুট খুঁজতেছে আমার, তাহলে এসকেএনএফ তিনটা ইনপুট আমি দিব, একটা এ আর একটা বি আর একটা সি, তিনটা ইনপুট দিব। তাহলে এগুলো এই সিস্টেমে স্ট্রাকচার গুলো খুব ইম্পর্টেন্ট। কিভাবে লিখবো, পার্সেন্ট এফ পার্সেন্ট এফ পার্সেন্ট এফ, তিনটা ইনপুট তিনটা, আচ্ছা। তারপর এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি বাই টু। তাহলে এস এর সূত্র এখানে একটা কি হবে, সেমিকোলন হবে। প্রত্যেকটা স্টেটমেন্টের পর কি দিতে হবে, সেমিকোলন দিতে হবে। তাহলে এরপর আসি এস ইকুয়াল, এটা লিখলাম। এরপরে এস এর সূত্রে আমরা এরিয়ার মধ্যে বসে দিব। এরিয়াটা কি ছিল, এস কিউ আর টি, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস এ। এখানে যে এস কিউ আর টি লিখছি সেজন্য আমার আলাদা করে কি লাগবে, ম্যাট ডট ইস। ম্যাট ডট ইস এর মধ্যে কি আছে, এস কিউ আর টি আছে, সেজন্য আমরা এটা আলাদা করে লিখলাম। তাহলে জাস্ট সূত্রের মধ্যে বসে দিলাম, এস কিউ আর টি রুট এটা এটা এটা। দেন হচ্ছে প্রিন্ট এফ, এরিয়া ইস, এরিয়া ইস কত,
LF এরিয়া, ঠিক আছে, এখানে আমরা শুধু F দিব। এবার দেন এখানে কি এর ভ্যালু 5, বি এর ভ্যালু 6, সি এর ভ্যালু কত 7, তাদের এরিয়া কত আসে? তো কেউ চাইলে আলাদা করে কি প্রিন্ট করতে পারবে, কেউ যদি চায় আলাদা করে সে ওই যে দেখাইতে চায় আর কি অর্ধ পরিসীমা এটা প্রিন্ট করতে পারে, কত কত প্রিন্ট এফ দ্য হাফ পেরিমিটার ইস দিয়ে এস এর ভ্যালুটা প্রিন্ট করতে পারে, এটা তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এরপর প্রবলেমে যাই। হ্যাঁ, সেক ইভেন অ্যান্ড অড নাম্বার, এই প্রবলেমগুলো এতক্ষণে যেগুলো ছিল আর কি, এগুলো হচ্ছে সবগুলো মানে টাইপসের প্রবলেম, মানে আমরা প্রায় অনেকটা একই টাইপসের, বাট এটা এটা কিরকম দেখি। হ্যাঁ, এটা একটু বুঝতে হবে। এখানে কি লিখে আছে? এখানে হচ্ছে লিখে আছে আমরা এখানে কি লিখে আছে চেক ইভেন অর অড নাম্বার, তাই না? তাহলে একটা নাম্বারকে আমরা ইভেন নাকি অড এটা চেক করে দেখবো, রাইট? তো এটা একটা কাজ আছে, কাজটা কিরকম আমি বলতেছি, কিভাবে আমরা করব। এখন আমি যে চেক করব ইভেন এবং অড নাম্বার, কয়টা নাম্বারের মধ্যে ইভেন এবং অড চেক করে আমরা কয়টা নাম্বার, দুইটা, সরি, একটা নাম্বারের মধ্যে চেক করবো। মনে করো একটা কথার কথা নাম্বার নিলাম 9, এটা ইভেন আর অড, এটা হয়তো একটা নাম্বার হয়তো ইভেন হতে পারে, অড হতে পারে। তাহলে আমার ইনপুট কয়টা লাগবে এটা বুঝতে হবে, কিন্তু আমার প্রশ্ন দেখে বুঝতে হবে যে ইনপুট আমি কয়টা নিব। এখন আমি 1000টা ইনপুট নিলে হবে? তাহলে আমাকে চেক ইভেন অর অড নাম্বার, একটা নাম্বার নিব, এটা ইভেন নাকি অড চেক করবো। তাহলে ইনপুট কয়টা লাগবে? একটা ইনপুট লাগবে শুধু। এবার আসি ইন্টিজার। তাহলে এখন আমি যে ইভেন এবং অড চেক করবো, এটা কি ফ্র্যাকশন? জীবনও কি ফ্র্যাকশন হবে? ফ্র্যাকশন হলে তো এদিকে কি হবে? এফ হবে। যে নাম্বারটা আমি ইনপুট নেব সেটা নিশ্চয়ই কি ইন্টিজার, রাইট? সেজন্য আমি যে নাম্বারটা, এই যে ইন্টিজারের পরে নাম্বার নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এই নাম্বার মানে এখানে একটা নাম্বার, জাস্ট ভেরিয়েবল একটা, রাইট? এখানে কিন্তু ভেরিয়েবল দুইটা নয়, একটা। এখানে কেউ চাইলে এন দিতে পারে এন নাম্বারের জায়গায়, অথবা কেউ চাইলে এন ইউ এম দিতে পারে, শর্টকাটে লিখে, অনেকে অনেকে লং লিখতে চায় না, নো প্রবলেম। তাহলে আমরা এন নিতে পারি অথবা এন নাম, আচ্ছা যাই হোক। তাহলে আমি নাম্বার নামে একটা কি ডিক্লেয়ার করলাম, ডেটা টাইপসের পরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এরপর আসি প্রিন্টএফ। প্রিন্টএফ কি বলতেছে? এন্টার অ্যান ইন্টিজার। হ্যাঁ, মানে কি? ওই যে আমাকে বললো যে তুমি একটা ইন্টিজার আমাকে দাও, দেন আমি চেক করব। তুমি আমাকে একটা নাম্বার দিলে আমি চেক করে দেখাবো যে এটা কি ইভেন অর অড। এরপর আসি, তাহলে দিলাম আমি স্ক্যানএফ। এখন আমি যদি স্ক্যানএফ নাই দিই, ইনপুট নিবে সে? ইনপুট নিবে না, সেজন্য আমি স্ক্যানএফ। তাহলে যেটাকে আমি ইনপুট নিব সেটাকে আমি নাম্বারের মধ্যে এখানে পার্সেন্ট দিয়ে আকারে এভাবে লিখবো। তাহলে একটা নাম্বার আমি দিলাম, কথার কথা 9, 10 যাই হোক। এরপর হচ্ছে মেইন কোডটা লিখতে হবে আমাদেরকে। এখানে আমাদের ইফ এলস এর কাজটা আসছে। এবার আসি ইফ, রাইট? এখানে যখন আমি লিখছি ইফ, যে নাম্বারটা আমি লিখছি ওইটাকে আমি দুই দ্বারা ভাগ করবো। যদি ইকুয়াল ইকুয়াল জিরো হয়, এখানে যদি কি একটা ইকুয়াল দেয় তখন কিন্তু কাজ হবে না, এখানে দুইটা ইকুয়াল দিতে হবে। এটাকে বলা হয় কি লজিক্যাল অপারেটর। হ্যাঁ, লজিক্যাল অপারেটর মেবি। আচ্ছা যাই হোক, তাহলে এখানে আমি কয়টা দিব? এখানে আমি নাম্বারটা যেটা নিছি, কথার কথা আমি কত নিছি? 10 নিছি। 10 কে আমি দুই দ্বারা ভাগ করব। আচ্ছা, 10 কে দুই দ্বারা ভাগ করলে নিশ্চয়ই কি হবে? এই যে জিরো আসছে না, রিমাইন্ডার, এটা কি রিমাইন্ডার? ভাগশেষ, রাইট? তাহলে আমি কোন একটা জোড় সংখ্যাকে যদি দুই দ্বারা ভাগ করি, রিমাইন্ডার অবশ্যই কি হবে? জিরো হবে, এটা আমি জানি, রাইট? আমি যদি একটা সংখ্যাকে দুই দ্বারা ভাগ করি, একটা সংখ্যাকে যদি আমি দুই দ্বারা ভাগ করি, তাহলে রিমাইন্ডার অবশ্যই কি হবে? জিরো হবে। তাহলে এখন এই যে নাম্বারটাকে আমি দুই দ্বারা ভাগ করলে যদি জিরো হয়, তাহলে কি প্রিন্ট করব? দ্য নাম্বার ইজ ইভেন। এখানে তো আমার নাম্বারটা দেখাইতে হচ্ছে না, এখন আমি যে কোনো নাম্বার নিতে পারি, আমি নাম্বারটা কিন্তু প্রিন্ট করতেছি না। আমাকে নাম্বারটা দেখাবে না আমি কত ইনপুট দিছি, সেটা আমার উপর ডিপেন্ড করবে। আচ্ছা যাই হোক, তাহলে দ্য নাম্বার ইজ ইভেন কখন হবে? যখন আমি একটা নাম্বারকে দুই দ্বারা ভাগ করবো, যদি জিরো হয় রিমাইন্ডার। আমরা কি জানি না যে প্রত্যেকটি জোড় সংখ্যাকে দুই দ্বারা ভাগ করলে রিমাইন্ডার অবশ্যই জিরো হয়?
প্রত্যেকটি জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে রিমাইন্ডার 0 হয়, সেজন্য আমি কি লিখছি 0 0। এরপর প্রিন্টএফ লিখছি, মানে যদি এই কন্ডিশন, প্রথম কন্ডিশন ইফ এলস মানে কি দুইটা যখন ইফ এবং যখন এলস ইউজ করব, তার মানে কি আসলে মূলত ইফ এবং এলস একটা না মানলে আরেকটা অটোমেটিক মানবে। এটা যদি না হয়, এই নাম্বারটা যদি ইভেন না হয়, তাহলে কি কি প্রিন্ট করে দিবে, ইলস দা নাম্বার ইজ কি অড। এর বাইরে আর কোনো কাজ নাই। তাহলে কন্ডিশন কটা চেক করবে, একটা চেক করবে। যেমন আমি এই জিনিসটাকে আরেকটু উল্টাভাবে দেখাচ্ছি, এটা আরো ক্লিয়ার হবে। সবাইকে একটু ধৈর্য ধরার জন্য আহ্বান করা গেল। যেমন আমি যদি বলি এরকম যে, কথার কথা আমি বললাম যে, এখন এই যে আমি এখানে যে ইফের জায়গায় আমি কি লিখবো, এখন আমি এটা লিখবো না। ইফ যে নাম্বারটা আমি নিছি, কথার কথা নাম্বারটাকে আমি এন ইউ এম বললাম, এত লং লিখের দরকার নাই। নাম্বারটাকে আমি কি করবো, এটা মানে কি নাম্বারটাকে আমি 2 দ্বারা ভাগ করলাম, এটা বুঝাইছি। এখন এটার যে আউটপুট আসবে, নাম্বারটাকে আমি 2 দ্বারা ভাগ করছি, এটা মানে আসলে ভাগশেষ, মানে আমি ভাগশেষটা চাচ্ছি, নট ভাগফল। আবার বলতেছি, আমার ভাগশেষটা চেক করবো, রাইট? এখন আমি যে একটা নাম্বারকে 2 দ্বারা ভাগ করবো, ভাগশেষ কত হবে? আচ্ছা, ভাগশেষ যদি 0 হয়, তখন এটা কি, নাম্বারটা কি ইভেন নাম্বার। আচ্ছা, আমি এখন একটা কাজ করবো, নট ইকুয়াল দিয়ে চেক করবো। আমি এখানে ইকুয়াল ইকুয়াল দিছি না, আমি এখানে নট ইকুয়াল দিব। আচ্ছা, একটা নাম্বারকে যদি আমি 2 দ্বারা ভাগ করি, ওইটা যদি 0 না হয়, ভাগশেষ, ভাগশেষ যদি 0 না হয়, তখন কি হবে? তখন কি হবে, প্রিন্ট এফ। তাহলে আমি প্রিন্ট করে দিব কি, প্রিন্ট এফ দা নাম্বার, এখানে আমি সংখ্যা লিখতেছি ইস কত, অড। এখানে আমি ইভেন দেখাইছি না, ইভেনের জন্য কন্ডিশন ইকুয়াল ইকুয়াল ছিল, কিন্তু অডের জন্য কন্ডিশন কি, নট ইকুয়াল। তাহলে ইলস কি হবে, ইলস হবে প্রিন্ট এফ। তাহলে এটা অড হলে এটা কি হবে, ইভেন হবে। তাহলে আমার তো ইভেনের জন্য আলাদা করে কোড লিখার দরকার আছে, দরকার নাই। না হলে এটা হয়ে যাবে, এই নাম্বারটা যদি অড হয় তাহলে অড হবে, যদি অড না হয় ইভেন হবে, রাইট? এখন এখানে একটা কথা আছে যে, এই যে আমি ইফের পরে যে এখানে সেমিকোলন দিছি, এটা ভুল করছি। সি প্রোগ্রামিং এ কোনো লুপ, ইফ, এলস এগুলোর পরে কখনো কি হয় না, সেমিকোলন হয় না। যেমন ফর লুপ যদি আমি ইউজ করি, কথার কথা ফর লুপের ভিতরে আমি কি লিখলাম, আই ইকুয়াল 1, তারপরে আই এটা 10 পর্যন্ত চলবে, তারপরে আইটা বাড়বে হচ্ছে এক এক করে করে, এটা আমরা দেখবো সামনে। তখন কিন্তু এখানে কোনো কি হবে না, সেমিকোলন হবে না, এই যে এই জায়গায়। কিন্তু এখানে আমি ভুল করে হয়তো সেমিকোলন দিয়ে দিছি। এখানে সবার দরকার হচ্ছে কি, কোডটা হচ্ছে কোথায় রান করা। এখানে অনেক ক্ষেত্রে লিখতে গিয়ে আসলে কেউ যদি পিডিএফ বানায় অনেক ভুল হয়, এই জন্য আমি আসলে দুঃখিত, কিছু করার নাই। আচ্ছা, যাই হোক, তাহলে জিনিসটা বোঝা গেছে। তাহলে আমরা এখানে কোনো কি দিই নাই, স্টেটমেন্ট দিই নাই। তাহলে প্রিন্ট এর পরে কিন্তু স্টেটমেন্ট গিয়া দিতে হবে, এই যে সেমিকোলনটা দিতে হবে। তাহলে আমি চাইলে কোডটা এভাবে লিখতে পারি, চাইলে এভাবেও লিখতে পারি, এটা আমার উপর ডিপেন্ড করে। আচ্ছা, এরপরে যাচ্ছি আমরা, ওইখানে একটা কথা আছে যে রুটস অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা হচ্ছে আমি পিডিএফ আকারে দিয়ে দিব, এটা আমি কম্পিউটারে করছিলাম, হচ্ছে আমি আরেকটা জায়গায় করছি তো, সেজন্য আমি আসলে এটা এখানে লিখতে ভুলে গেছিলাম আর কি, এটার জন্য জায়গা রাখছি। এটা আসলে ইম্পর্টেন্ট, রুটস অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, মানে এটা আসতে পারে, মানে এটা অনেক জায়গায় কি করে, সি নাম্বার দিয়ে দেয় যে ফাইন্ডিং দ্য রুটস অফ ইকুয়েশনের জন্য কোডটা লিখো আর কি, মানে এটা বলতে গেলে অনেকটা ইম্পর্টেন্ট, এই যে এটা আর কি। আচ্ছা, আরেকটা মিনিট বাকি আছে, আমি আরেকটু করে পড়াবো, আর হয়তো 20-30 মিনিট পড়াবো। এখন এখানে প্রবলেম হয় কি, যে 40 মিনিট পরে হচ্ছে জুমের ওই যে এটা লিঙ্কের এটা ইয়ে থাকে না, 40 মিনিট পর্যন্ত নিতে পারে আর কি, সেজন্য সবাইকে আরেকটু কষ্ট করে সেকেন্ড লিঙ্কে জয়েন হওয়ার জন্য বলা হচ্ছে আর কি, কারণ আর মনে হয় 30 সেকেন্ড বাকি আছে।
আচ্ছা, আমরা এখন দেখব হচ্ছে কি ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি। এখানে কি লেখা আছে যে ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস, রাইট? এখন ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস এর মধ্যে আমরা এখানে হচ্ছে দুটি পয়েন্টের মধ্যে ডিসটেন্স লাগবে। যে সূত্রটা কি ছিল? √(x2 - x1)
স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 স্কোয়ার। এখানে প্রশ্ন দেখে বুঝতে হবে যে আমার কয়টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো এখানে আমরা রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার y2 মাইনাস y1 হোল স্কোয়ার, রাইট? এখন আমরা কিভাবে বুঝবো যে আসলে আর কি কি লাগবে? এখানে x2 x1 y2 y1, তাহলে ইনপুট কয়টা লাগবে? চারটা। ইনপুট কয়টা লাগবে? চারটা। এটা দেখে বুঝতে হবে, কারণ কোড দেখে বুঝতে হবে, সূত্র দেখে আর কি। x1 x2 y1 y2, চারটা ভেরিয়েবল ডিফাইন করলাম। এখন এটা যে এটা ইকুয়াল কত? ডিসটেন্স না এটাকে ডি। তাহলে এই যে এটা বের করে জিনিসটা আমি যে বের করব এটা কোথায় রাখবো? এটা ডি এর মধ্যে রাখবো, সেজন্য ডি আরেকটা ভেরিয়েবল আমি ডিফাইন করলাম। দেন হচ্ছে এখানে কি বলা আছে? এন্টার দ্য ভ্যালু অফ x1 x2 and x1 x2 y1 y2। তাহলে আমাদেরকে বললো যে তুমি চারটা ভ্যালু আমাকে দাও। তাহলে আমাদের থেকে চারটা ভ্যালু খুঁজতেছে, কারণ আমরা কি জানি ডিসটেন্স, দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স বের করলে তো এমনি চারটা পয়েন্টই লাগে, তাই না? কিন্তু দুইটা, কিন্তু আসলে ভ্যালু তো চারটা, সেজন্য ভ্যালুটা হিসাব করবো আর কি। স্ক্যানএফ, তাহলে পার্সেন্ট ডি পার্সেন্ট ডি পার্সেন্ট ডি পার্সেন্ট ডি, চারটা ইনপুট সেজন্য চারটা পার্সেন্ট ডি, x1 x2 y1 y2, রাইট? তাহলে আবার ডি ডি এর সূত্রটা আমি ইউজ করবো। ডি এর জন্য কি রুট ওভার এবার রুট ওভার এসকিউআরটি লিখছি না? এখানে এটা কিভাবে কাজ করে? x2 মাইনাস x1 এটার উপর 2, এটা এভাবে লিখে আর কি, কমা দিয়ে 2 লিখে। যেমন হচ্ছে কথার কথা আমি x স্কয়ার, এটা যদি কোডের মধ্যে লিখতে চাই, আমি x স্কয়ার আমি এভাবে বাইরে লিখি না, এটা যদি আমি কোডের ভিতরে লিখতে চাই তখন আমি কিভাবে লিখবো? আমি x স্কয়ার কে লিখবো এরকম e u w দিয়ে কি লিখবো? যার উপর স্কয়ার x না, কার উপর স্কয়ার? x এর উপর স্কয়ার, রাইট? যার উপর স্কয়ার তাকে আগে লিখবো, এরপর 2 দিব। এটা হচ্ছে, যেমন কথার কথা আমি y স্কয়ার লিখতে চাচ্ছি, y স্কয়ার মানে কি p u w, এটা দেওয়ার পরে y কমা, রাইট? এটাকে আমরা বলতেছি y স্কয়ার। সেম ভাবে এখানে কি হয়েছে? এখানে পাওয়ার 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 পরে কি আছে? এখানে তো এসকিউআরটি, এটা তো রুটের কাজ করছে। এরপরে ভিতরে কি আছে? x2 মাইনাস x1, আমি এখানে কি লিখলাম? x2 মাইনাস x1, এরপর কমা দিয়ে 2 লিখলাম। তার মানে কি x2 মাইনাস x1 পুরোটার উপরে কত? পাওয়ার 2, এটা বুঝাচ্ছে। তারপরে y2 মাইনাস y1, y2 মাইনাস y1 মানে কি বুঝাচ্ছে? y2 মাইনাস y1 মানে কি বুঝাচ্ছে? y2 মাইনাস y1, এটার উপরে আমরা স্কয়ার দিলাম 2, রাইট? দেওয়ার পরে কি? হ্যাঁ, এখানে একটা কথা আছে। কথাটা কি? যে দেওয়ার পরে আমরা কোডটা লিখার পরে এই যে এখানে এসকিউআরটি আর পাওয়ার ইউজ করছি না? সেজন্য এই যে এসকিউআরটি পাওয়ার জন্য আলাদা করে এখানে ইন্টিজার মেথডে সেটা ডিফাইন করতে হবে। কারণ হচ্ছে এরা এরদের মধ্যেই থাকে, ওই টাইপস এর মধ্যে আর কি। এরপর হচ্ছে এরপর কি লিখা আছে? এখানে লিখা আছে হচ্ছে, আমরা বলতে পারি printf the distance, তাহলে ডিসটেন্স বের করবো আমরা। ডিসটেন্স এটা, এই যে এটা ডি, তাই না? এখন এখানে একটা কথা আছে। কথাটা কি? যে আমি এদেরকে বললাম যে ইন্টিজার, রাইট? x1 x2 y1 y2, এদের নিয়ে সমস্যা নেই, কারণ আমরা তো এমনি পয়েন্ট, যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে আমরা পয়েন্টগুলো তো এমনি ইন্টিজার হিসেবে নিই। কিন্তু এখানে ডিটা যেটা, সেটা কিন্তু ফ্লুট আসবে, রাইট? ফ্লুট আসতে পারে, আবার নাও আসতে পারে। ফ্লুট আসতেও তো পারে, তাই না? কিন্তু x1 x2 y1 y2 এরা তো জীবনেও ফ্লুট হবে না। কিন্তু ডি তো ফ্লুট হতে পারে, নাও হতে পারে। সেজন্য আমরা ডি এর জন্য আলাদা করে কি, এই যে ইন্টিজার এতটুকু লিখার পরে এই লাইনে আমরা কি লিখবো? এই লাইনে আমরা এটা লিখবো, যে লিখতে হবে এই লাইনে। আচ্ছা, আমি এখানে তো জায়গা নাই, এই লাইনে আমি এটা এদিকে যাচ্ছি। এই লাইনে আমি লিখবো হচ্ছে এরকম, যে ফ্লুট দিব, মানে আমি আরেকটা ডেটা টাইপস ডিফাইন করতেছি। ফ্লুট দেওয়ার পরে ডি দিব, কেন? এরপরে সেমিকোলন দিব। মানে হচ্ছে ডি এর ভ্যালুটা তো যদি ইন্টিজার না আসে তখন আমি তো আটকে যাব, রাইট? ডি এর ভ্যালুটা যদি ইন্টিজার না আসে তখন আমি আটকে যাবো, সেজন্য আমি ডি কে আলাদা করে ডিফাইন করব। আবার বলতেছি x1 x2 y1 y2 এদেরকে ইন্টিজারের উপর রাখবো ডেটা টাইপস,
ইন্টিজার ডেটা টাইপসের পর রাখবো, এরপর আলাদা করে এরপর লাইনেই আমি ডি ফ্লুটের পরে ডিটা রাখবো, তারপরে হচ্ছে সেমিকোলন দিব, দেন প্রিন্ট করতে আমাদের আর কোনো সমস্যা হবে না। যে পার্সেন্ট এলএফ, যে এই প্রবলেমগুলো আসলে যে ক্লাস মানে আসলে এগুলো সবাই যদি জানে তাহলে ভালো, কিন্তু যদি না জানে আসলে আমি মনে করি যে এগুলো খুব জানা দরকার। কারণ কি হবে, ল্যাব পরীক্ষার মধ্যে গিয়ে তখন এর সবাই আটকে যাবে, কি রে প্রোগ্রাম কেন কাজ করে না, কারণ হচ্ছে ও ডেটা টাইপসই দিয়ে দিছে ফ্লুট ইন্টিজার, এখন ফ্লুটে তো মান বের হবে না, মান দেখাবে না, তখন এর প্রোগ্রাম কাজ করবে না, তখন মাথা ঠিক থাকবে না। সেজন্য আমি মনে করি আসলে সি প্রোগ্রাম করতে গেলে আসলে সময় দিতে হবে এবং লেগে থাকতে হবে। অনেকে হয়তো মনে করতে পারে যে এটা আসলে লস হচ্ছে কিনা, আসলে লস না। সি প্রোগ্রামিং একটু কোডটা দেখে থাকতে হবে অনেকক্ষণ। একজন ভালো প্রোগ্রামার হইতে গেলে ৮,০০০ ঘন্টা কোড করতে হয়। একজন ভালো প্রোগ্রামার ৮,০০০ ঘন্টা মানে অনেক বছর লাগবে। এখন আমাদের তো এত ভালো প্রোগ্রামার হওয়ার দরকার নাই, কিন্তু আমাদের এই প্রোগ্রামগুলো পারার জন্য অন্ততপক্ষে আমি মনে করি মানে কয় ঘন্টা বলা যায়, ৫০০ ঘন্টা কোড করতে হবে। আসলে ৫০০ ঘন্টা করতে হবে। ৫০০ ঘন্টা না হলে ২৫০ ঘন্টা করতে হবে। এখন যদি কেউ যদি মনে করে আমি পিডিএফ দেখবো আর এমনি লিখে লিখে গিয়ে পরীক্ষায় খুব দিয়ে আসবো, এটা ইম্পসিবল আসলে। এটা আমরা হয়তো এমনি বাহির থেকে যতটুকু সুন্দর মনে হয় পরীক্ষার হলে দেখা যায় মানে আসলে জীবন কত কঠিন। আচ্ছা স্যার, স্যার পরীক্ষার 7 দিন আগে পড়লে হইতো না? পরীক্ষার ৭ দিন আগে পড়লে কি হবে, জীবন পথপথ হয়ে যাবে। এটা সব কোর্সের মতো না যে আমি পরীক্ষার ৭ দিন আগে পড়বো আর এটাকে তুমি মেথড অফ অ্যাপ্লাইমেন্ট পাইছো যে পরীক্ষার আগে পড়বো আর খুব দিয়ে আসবা, ইম্পসিবল এটা। এটা হয়তো মানুষ স্বপ্ন দেখতে পারে। যাই হোক, জ্ঞান দেওয়ার জন্য আমি ক্ষমা চাচ্ছি, কারণ আসলে জ্ঞানীদের সামনে কথা বলার জন্য যোগ্যতা আমার নাই। দেখো, এই যে আমরা কোডটা দেখে আসি, কোডটা কিভাবে কাজ করতে হয় স্টেপ বাই স্টেপ, এটা কখনো লস হচ্ছে না সময়টা, আমি এটা বুঝাতে চাচ্ছি। আচ্ছা যাই হোক, এরপর আসি। তাহলে এখন আমরা এখানে কি বললাম যে দ্য ডিস্টেন্স, তাহলে আমরা ডিস্টেন্স বের করবো, রাইট? ডিস্টেন্সটা তাহলে বললাম যে ফ্লুট ইউজ করবো, ফ্লুট ইউজ করলে আমাদের জন্য সেফ। আচ্ছা একটু 2 মিনিট। আচ্ছা, তো ফ্লুট ইউজ করলে যা ভাই এটা রেকর্ডিং করার নাকি? রেকর্ডিং হচ্ছে তো, এই যে রেকর্ডিং করলে কি হয়, সবাই ক্লাস করতে চায় না। মানে আর আমি দুজন নিয়ে ক্লাস করলে তো আমি মজা পাবো না, তাই না? আমার একটা মজা পাইতে হবে না? হ্যাঁ, আমার ২ জন হোক ৩ জনকে আমি করাইতে পারি, নো প্রবলেম। আমার কাজ তো এখানে সবাই ক্লাস করবে, এটা আমি চাই না। কিন্তু আসলে যদি ২-৩ জনও না থাকে তখন তো আসলে আমিও মোটিভেট হারাই ফেলবো। আমার দরকার আছে এত কষ্ট করার। বিষয়টা এরকম অনেকটাই। হ্যাঁ, রেকর্ডিং দিব। কিন্তু রেকর্ডিং দিলে কি হয়, এরপর ২ জন আসে না। আচ্ছা যাই হোক, এরপর তাহলে আমরা এটা বুঝলাম যে তাহলে ডিসটেন্স এভাবে বের করা আর কি, জিনিসগুলো কিভাবে কাজ করে খুব ইম্পর্টেন্ট। হুম, এরপর আসি সাম অফ, হ্যাঁ, এই প্রোগ্রাম সবগুলো কিন্তু স্যারের স্লাইডে আছে। এটা হচ্ছে লেকচার 2 তে পড়াচ্ছে আর কি, স্যারের স্লাইডে আছে। হ্যাঁ, আশা করি ২ নম্বর লেকচার আজকে পুরোটা শেষ হবে, আর বেশি নাই, প্রবলেম। আচ্ছা এরপরে কি আছে, সাম অফ দ্য সিরিজ, রাইট? সাম অফ দ্য সিরিজ এখানে কি লেখা আছে যে একটা সিরিজের আমাদের সাম করতে হবে। এখন এখন আমি এই যে 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার এরকম করে করে 2n স্কোয়ার, মানে এটা একটা জোড় সংখ্যার স্কোয়ার, আমরা তো এটা জানি। তো এখন স্যারের স্লাইডে লিখে আছে যে এটা ইকুয়াল কিন্তু এটা। এখন আমি এটাকে প্রিন্ট করব না, আমি প্রিন্ট করব কাকে, এটাকে, রাইট? এখন এখন ইন্টিজার এরপরে আসি, তাহলে প্রিন্ট করব এখানে ওকে, আমাদের এটা ইকুয়াল যে এটা, তো প্রিন্ট করব ওকে। এখন এই যে সিরিজের এটা হচ্ছে যোগফল, রাইট? আমরা সাম বের করতেছি, যোগফল বের করতেছি। এখানে কি কি ভেরিয়েবল আছে, এন আছে। আমি যদি এন এর ভ্যালু দিতে পারি, কারণ কেন, আমি এন সংখ্যক পর্যন্ত যাব, 2 3 কয়টা আমি লাগবে, এন এর উপর ডিপেন্ড করবে। এবং এই যে সবগুলো জিনিস যোগ করে এটা একটা সাম না, যোগ করে আমি কোথায় রাখবো, এস মানে সাম, অথবা কেউ চাইলে এসইউএম দিতে পারে, নো প্রবলেম। তাহলে আমার ভেরিয়েবল কয়টা লাগবে, 2টা, একটা হচ্ছে এন আর একটা হচ্ছে এস, সাম মানে। তো এখন ভেরিয়েবল 2টা লাগবে, তাহলে আমার ইনপুট কার লাগবে, শুধু এন এর লাগবে, সামের তো ইনপুট লাগবে না, সাম এটা আমি আউটপুট দেখাবো, রাইট? তাহলে এন্টার দ্য নাম্বার অফ টার্মস, রাইট? তো
তো নাম্বার অফ টার্মস মানে কি n এর ভ্যালু আমরা কয়টা টার্ম চাচ্ছি, তাহলে পার্সেন্ট ডি তাহলে আমি ইনপুট নিলাম এন্ড এটাকে আমরা ইনপুট একটা মানে কয়টা টার্ম n এর ভ্যালু 2 3 4 5 6 10 12 যার যেটা ইচ্ছা, দেন এটা সামের মধ্যে হয়ে যাবে। সামের মধ্যে সূত্রটা লিখবো, কোন সূত্রটা, এই যে এই সূত্রটা আমি সামের মধ্যে লিখবো যেরকম আছে সেরকম, কিন্তু এখানে একটা কাহিনী আছে, ব্র্যাকেট গুলো ভালো করে দিতে হবে। অনেক সময় ব্র্যাকেট ভালো করে না দিলে প্রোগ্রাম কাজ করে না আর কি। মানে হচ্ছে এখানে কি আছে, আমরা এখানে 2/3 আছে না, তো 2/3 এটা আলাদা করে না লিখে, হ্যাঁ 2/3 এটা আলাদা করে না লিখে, আচ্ছা এটার সাম যেটা আসবে সেটা কিন্তু কি আসবে না, জীবনও ফ্লুট আসবে, ফ্লুট জীবন আসবে না। সেজন্য আমি সামেরটা কি রাখছি, ইন্টিজার রাখছি, ডেটা টাইপস, তাহলে এটা নিয়ে কোনো প্রবলেম নাই, রাইট? এখন হ্যাঁ, সেজন্য আমার এই জিনিসটাকে যদি আমি 3 দ্বারা ভাগও করি, এই পুরো জিনিসটাকে যদি আমি 3 দ্বারা ভাগ করি, এটা ফ্লুট আসার সম্ভাবনা নাই। যদি ফ্লুট আসতো তখন কিন্তু আমি সামকে আলাদা করে ডিফাইন করতাম যে ফ্লুট সাম সেমিকোলন দিয়ে। আচ্ছা, তো তাহলে আমরা সাম ইকুয়াল এটা লিখলাম, সূত্রটা লিখলাম। এখন কিভাবে লিখতে হবে এটা কেউ যদি প্রোগ্রাম করতে যায় তখন ও বুঝে যাবে আলাদা করে, ও এখানে ব্র্যাকেট কিভাবে কাজ করে। তাহলে এখানে সূত্রটা লিখলাম, এখানে ডিভিশন আকারে এটা কি দিলাম, 3 দ্বারা ভাগ করতেছি, 3 এটা সবার পর লিখলাম printf সাম ইজ, এটা সাম, এটা যেহেতু সামকে আমি প্রিন্ট করব, সাম এটার ডাটা টাইপস কি, পার্সেন্ট ডি, এটা পার্সেন্ট ডি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, এটা হচ্ছে ডেটা টাইপসের উপর ডিপেন্ড করে ভিন্ন ভিন্ন, যাই হোক। তাহলে তারপরে এই যে আমি এগুলো অনেকবার চেক করে দেখছি আমি কোডে, তো আউটপুট কি আসছিল, যখন আমি আউটপুট কি আসছিল, যখন আমি n এর ভ্যালু কত দিছি, n এর ভ্যালু 1 দিছি, তখন কি আসে, 1 দিলে কি হয়, এই যে n এর ভ্যালু যখন আমি কি দিব, 1 দিব, তাহলে একটা টার্ম, কয়টা টার্ম, একটা, একটা টার্মের যোগফল কত, 4, সেজন্য কত আসছে 4। n এর ভ্যালু যদি আমি 2 দিই তখন দুইটা টার্ম, এটা 4 16, 4 প্লাস 16 কত, 20, এই যে 20 আসছে। n এর ভ্যালু যদি আমি 3 দিই, 6 কে 36, এটা সহ যোগ করলে যা আসে তা, এটা যে 56 আসছে, রাইট? ঠিক সেম ভাবে এই প্রবলেমটাও এরকম, কি বললো, সাম অফ দ্য সিরিজ, সাম অফ দ্য সিরিজ কি লেখা আছে এখানে, এখানে হচ্ছে সাম অফ দ্য সিরিজ, এটাও সেম আগের মতো, তাহলে ইন্টিজার মেইন হ্যাশিং এটা, তাহলে এখানে n এর ভ্যালু রাখবো আমরা, সামটা, এন্টার দ্য নাম্বার অফ টার্মস, কয়টা টার্মস আমরা ভ্যালু, কয়টা টার্ম আমরা কি ইনপুট নিব, scanf, রাইট? এখন তাহলে আমরা তো এগুলো আগে থেকে জানি, তাই না? সাম, এটা সামের মধ্যে যে সূত্রটা লিখলাম, এখানে যে সূত্রটা আছে লিখার পরে ডিভিশন করে দিলাম 3 দ্বারা, তাহলে এটা যেহেতু অড নাম্বারের যোগফল, তাহলে অড নাম্বারকে আমরা যদি স্কয়ারে যোগ করি তাহলে নিশ্চয় যেটা আসবে সেটাও ইন্টিজার হবে, তাই আমরা 3 দ্বারা ভাগ করলেও কি নিলাম। তবে এখানে যদি কেউ আগে থেকে যদি একদম ফ্লুট দিয়ে দেয় তাহলে আমাদের কোনো প্রবলেম নাই, মানে কথার কথা কেউ একজন ফ্লুট দিয়ে দিল তাহলে তার কোনো চিন্তাই করতে হবে না কোনো কিছু নিয়ে। তো সেজন্য আসলে আমি সবাইকে বলবো যে ফ্লুট ইউজ করলে সবসময় সেফ, ডেটা টাইপস আর কি। স্যার এই সিলি বিষয়গুলো কিন্তু দেখবে না, যে মানে দেখবে না বলতে মানে নাম্বার অবশ্যই দিবে আর কি, ফ্লুট স্কুলে তার বলবে না যে তুমি ইন্টিজার কেন দাও না এই সেই, কারণ আমাদের প্রোগ্রাম আউটপুট দেখবে স্যার, স্যার কিন্তু কোড দেখে না। এরপরে এই যে আর দুইটা প্রবলেম বাকি আছে মেবি, এখানে কি আছে, ও এটা না, দুটো প্রবলেম দেখাই। এখানে কি বলা আছে যে একটা এটা কোয়েশ্চেন ছিল আর কি এরকম যে আমাদেরকে বের করতে হবে ফাইনাল স্যালারি,
আমাদেরকে বের করতে হবে কি ফাইনাল স্যালারি। এই যে ফাইনাল স্যালারি এটা কিন্তু হিন্ট দেওয়া আছে কোথায়, স্যারের স্লাইডে আর কি। তো এখানে স্যারের স্লাইডে ফিক্সড স্যালারি প্লাস বোনাস মাইনাস ট্যাক্স, এই তিনটা করলে প্লাস মাইনাস করে বিয়োগ করলে হচ্ছে আমাদের এটা আসে ফাইনাল স্যালারি। তো আমাদের ফাইনাল স্যালারি এটা আউটপুট দেখাইতে হবে। ঠিক সেম ভাবে এটা অনেক লম্বা হয়তো বা অনেক উল্টা লাগতে পারে, বাট এটা সহজ। কিভাবে? এখানে আগে ইনপুট কাকে নিতে হবে এটা বুঝতে হবে। আমি যাকে আউটপুট দেখাবো ফাইনাল স্যালারি, ওকে কি ইনপুট নিব? ওকে নিয়ে চিন্তা নেই, ওকে নিয়ে আমার তো কোনো চিন্তা নেই। তবে ওকে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে, বাট এটাকে আউটপুট দেখাবো। এখানে যে স্যালারি যেটা এটা এটা কি আসলে মূলত এটা আসলে ফিক্স স্যালারি। এটা কিন্তু বইয়ে দেওয়া আছে, আমি স্যালারি হিসেবে কি নিছি, ভেরিয়েবল নিছি। এটা কি ছিল আসলে, এটা এটা কোয়েশ্চেনে ছিল ফিক্স স্যালারি। তাহলে এখানে কি হবে, এখানে একটা আন্ডারস্কোর হবে। আমি যদি শুধু ফিক্সড তারপরে একটা মাঝখানে স্পেস রেখে যদি স্যালারি দিই, তখন কিন্তু এটা ভেরিয়েবল ডিক্লেয়ার হবে না। মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে কোনো আমি কিন্তু স্পেস রাখতে পারবো না এটাই। তাহলে একটা আন্ডারস্কোর দিতে হবে, মাইনাস দিলে কিন্তু আবার কাজ করবে না। তাহলে এখানে কি দিতে হবে, এখানে হচ্ছে আন্ডারস্কোর দিলাম। এরপরে আমার আর কি লাগবে এখানে, ভেরিয়েবল কাকে লাগবে, একটা দুইটা তিনটা চারটা। যে বোনাস, বোনাস এখানে ভেরিয়েবল, তারপর ট্যাক্সও আছে, আবার কি লিখবো ফাইনাল স্যালারিও আছে। তাহলে চারটা ভেরিয়েবল আমার লাগবে। এই যে ফাইনাল স্যালারি এটা কিন্তু আমার আউটপুট দেখাবো সেজন্য। আর এইগুলো সবগুলো কি হয় দেখি আমি। তাহলে এরপর আসি প্রিন্ট এফ। প্রিন্ট এফে কি খুঁজবে, বলবে যে এন্টার দ্য স্যালারি। মানে স্যালারির উপর, একজন মানুষের স্যালারির উপর ডিপেন্ড করবে তার বোনাস কত হবে। যার স্যালারি কম তার বোনাসও কম, যার স্যালারি বেশি তার বোনাস বেশি। আবার বিষয়টা এরকম আর কি, ক্যালকুলেশন যেভাবে হোক। এরপর আসি, তাহলে এটার দ্য স্যালারি, তাহলে আমার স্যালারিটি ইনপুট দিতে হবে, মানে স্যালারি কত এসকেএনএফ, তাহলে ইনপুট কি নিব স্যালারি। এখন এই যে স্যালারি যেটা, এটা ডেটা টাইপস কি, এটাকে ইনপুট নিব, জন্য এন্ড, যেটাকে ইনপুট নিব সেটাকে এন্ড দিব। দেন এটা পার্সেন্ট এফ, এটা ফ্লোট টাইপসের ডেটা সেজন্য পার্সেন্ট এফ। এটা যদি ইন্টিজার টাইপসের হতো তখন আমি পার্সেন্ট দিয়ে দিতাম, রাইট। এরপর ট্যাক্সের জন্য একটা আলাদা সূত্র দিছে, হ্যাঁ। ট্যাক্স বলছে 12% স্যালারি, স্যালারির মানে 12% কত দিতে হবে, ট্যাক্স দিতে হবে। সেজন্য ট্যাক্সের সাথে আমরা এটা গুণ করছি। সেম ভাবে বোনাস, বোনাসের জন্য কি 15% বোনাস, মানে স্যালারির উপর ডিপেন্ড করবে, 15% বোনাস হবে। তাহলে কি হবে, পার্সেন্ট যেহেতু বলছে 0.12, এটা আমরা সূত্রে কিন্তু, এটা কিন্তু বইয়ে আছে, জাস্ট বোনাস ট্যাক্স এগুলো। এরপর ফাইনাল স্যালারি, এই যে ফাইনাল স্যালারি এখানে কিন্তু আন্ডারস্কোর দিছি, এখানে কেউ যদি স্পেস দেয় তখন কাজ করবে না। আচ্ছা যাই হোক, তাহলে ফাইনাল স্যালারির যে সূত্র যেটা, যে আগের সূত্রটা হিন্ট দিছে, কোশ্চেনে যে হিন্ট দিছে এই সূত্রটা আমি বসাই দিছি। দেন হচ্ছে প্রিন্ট এফ। প্রিন্ট এফ কাকে করবো, ফাইনাল স্যালারিকে। আমাকে ট্যাক্স কি প্রিন্ট করতে বলছে, যদি বলতো যে তুমি ট্যাক্সও প্রিন্ট করে দেখাও, তখন আমি ট্যাক্স প্রিন্ট করে দেখাইতাম। আবার যদি বলতো যে বোনাস প্রিন্ট করে দেখাও, তাহলে তখন আমি দেখাইতাম, কিন্তু আমাকে বলে নাই সেজন্য আমি করি নাই। আচ্ছা যাই হোক, তারপরে এখানে ফাইনাল স্যালারি ইস এত, তাহলে এখানে পার্সেন্ট এলএফ, এখানে এলএফ দেওয়ার দরকার নেই, এখানে হচ্ছে ফ্লুটের জন্য হবে এফ, ডাবলের জন্য কি হবে, হবে এলএফ। আচ্ছা যাই হোক, তাহলে আমরা স্যালারিটা দশমিকের পর দ্বিগুণ দেখতে চাচ্ছি। তাহলে ফাইনাল স্যালারিটা, এই যে দেখো, কারো যদি এখানে যে এখানে আউটপুট দেখাইছে, কারো যদি স্যালারি 10,000 টাকা হয়, তখন তার ফাইনাল স্যালারি কত হয়, যোগ বিয়োগ কাটাছিড়া করে 10,300 টাকা। এই জিনিসটা বুঝেছে। কারো যদি ফাইনাল স্যালারি যদি কি হয় 10,000 টাকা হয়, যোগ বিয়োগ কাটাছিড়া করে তার ফাইনাল স্যালারি কত আসছে, 10,300 টাকা। কারণ তাকে ট্যাক্স দিতে হয়েছে, আবার বোনাসও আছে, সবগুলো মিলে। ঠিক সেম ভাবে কারো যদি 20,000 টাকা হয়, তখন তার ফাইনাল স্যালারি কত, 20,300। তো এটা আমরা কোড করে দেখছিলাম, যা আসছে আর কি। যাই হোক, ওকে। এরপর আমরা এটা দেখি, আর দুইটা প্রবলেম দেখবো সর্বোচ্চ, এরপর শেষ। এটাও সেম প্রসেস, আমাকে বুঝতে হবে যে ভেরিয়েবল কে হবে। কোয়েশ্চেন দেখে অনেক বড় লম্বা হতে পারে, কোয়েশ্চেন গুলো দেখলে কিন্তু মাথা ঠিক থাকে না, কিন্তু আসলে সহজ বুঝলে আর কি। আচ্ছা যাই হোক, তো এখন হুম, এখানে কি বলছে যে compute an employee's gross pay, net pay, and net pay for a given year and rate using following formula। হ্যাঁ, এখানে ফর্মুলা দেওয়াই আছে, ঠিক আছে, ফর্মুলা ওরা দিয়ে দিছে। তাহলে গ্রোস পে, এটা সূত্রটা আওয়ার্স রেট, নেট পে এটা কিরকম, গ্রোস এটা প্লাস এটা মাইনাস এটা। আমাদের বের করতে হবে কি 7, হ্যাঁ এখানে বলছে 7% ট্যাক্স, 5% বোনাস অফ গ্রোস পে। তাহলে ট্যাক্স কত,
না এখানে কি এটা কাটাছি 7% বোনাস, ট্যাক্স রেট কত পার্সেন্ট? 5%। ট্যাক্স রেট হচ্ছে 5% অফ গ্রোস পে। তাহলে আমরা এখানে সূত্রগুলো কিভাবে কাজ করে দেখি। এখানে বুঝতে হবে আগে কি কি আমি ভেরিয়েবল ডিনোট করব। এই যে এখানে কি লেখা আছে, এখানে আসি ইন্টিজার, সরি ইনক্লুড ইন্টিজার মেন ফ্লোট, ডেটা টাইপস গুলো সবগুলো আমরা ফ্লোটে নিব, ইন্টিজার নেওয়ার কোনো প্রশ্ন আসে না। আচ্ছা, এরপরে গ্রস পে, এটা আমরা একটা ভেরিয়েবল দিলাম। এরপর নেট পে, এরপর বোনাস, ট্যাক্স, আওয়ার্স, রেট। বুঝতে হবে এখানে যে রেট আছে মানে এখানে যা যা আছে সবগুলো আমি ভেরিয়েবল দিলাম, আওয়ার্স, রেট, তারপরে গ্রোস, তারপর বোনাস, ট্যাক্স, প্রায় কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা ভেরিয়েবল। এখন বুঝতে হবে আমি কাকে ইনপুট নিব এবং কাকে আউটপুট দেখাবো, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এখানে কি বলছে, এন্টার দ্য ভ্যালু অফ আওয়ার্স এন্ড রেট। হ্যাঁ, আমি আওয়ার্স ইনপুট নিব মানে ঘন্টা, আর রেটটা কি নিব, ইনপুট নিব অফ এমপ্লয়িজ, কারণ একজন এমপ্লয়ি ঘন্টায় কতক্ষণ কাজ করছে, আর রেটটা কেমন হবে। তাহলে এবার আসি, এখানে কি লিখে আছে যে এখানে লিখে আছে হচ্ছে তাহলে ইনপুট দুইটা, আওয়ার্স এটা পার্সেন্ট এফ নিলাম, তারপর রেট নিলাম, দুইটা ইনপুট নিব, ভেরিয়েবল ভেরিয়েবল দুইটা, এই যে এন্ড রেট। আচ্ছা ইনপুট নিলাম দুইটা, এরপর বোনাস আসি, বোনাসের সূত্রটা লিখে দিয়েছি জাস্ট, এখানে আর কোনো চিন্তা নেই। এই যে বোনাসের যে সূত্রটা ওরা কোয়েশ্চেন দিছে না, গ্রস পের সাথে কত হবে, এটা 0.07 গুণ হবে, ট্যাক্সের সূত্রটা লিখছি জাস্ট। এরপর গ্রস পের সূত্রটা লিখবো, আওয়ার্স ইন্টু রেট, এই দুইটা আওয়ার্স ইন্টু রেট কিন্তু কি করছি আমরা ইনপুট নিছি। এরপর নেট পের সূত্রটা, এটা প্লাস এটা প্লাস এটা। এখন আমি নেট পের সূত্রটা কিন্তু আগে লিখবো না, কারণ নেট পের মধ্যে গ্রুস পে আছে। এখন আমি যদি এটা যদি গ্রুস পের আগে নেট পে লিখি তখন তো আর প্রোগ্রাম কাজ করবে না, তাই না? সেজন্য আসলে গ্রুস পেটা আগে থেকে ডিফাইন করব, গ্রুস পে দেন নেট পে। সূত্রের মধ্যে বসে দিয়েছি। এখন আমাকে যেটা প্রিন্ট করতে বলছে, যেটা আমাদের প্রিন্ট করতে বলছে, গ্রুস পে ইজ কত, এটা গ্রুস পেটা প্রিন্ট করে দিলাম, নেট পে ইজ এত। তো এভাবে হচ্ছে প্রোগ্রামটা কাজ করে আর কি। তারপর আমরা দেখি আউটপুট কিরকম হয়। এই যে তিনটা আমরা দেখছি, তিনটা। এখানে কি 12 প্রথম কথা, এখানে আওয়ার্স কত, আওয়ার্স নিছি 12, রেট নিছি 5, 12 আওয়ার্স রেট 5 নিলে গ্রুস পে কত আসে 60, আর নেট পে কত আসে 6। আবার আরেকটা আউটপুট দেখছি, যদি 10 নিই আওয়ার্স, 8 কি নিই রেট নিই, তখন এটা একটা আসে, এভাবে আর কি। তো লাস্ট আরেকটা করে শেষ। এখানে যে একটা ফাংশনাল আছে এটা কিন্তু আজকে পড়াবো না, এটাতে আমার একটু প্রবলেম আছে, এটা আমি আরেকভাবে করে দেখবো, করার পরে দেন হচ্ছে জিনিসটা কিভাবে কাজ করে এটা আমাকে দেখতে হবে। তখন আমি প্রযুক্তির ভাষাটা উল্টাপাল্টা করে ফেলছিলাম মেবি, এটা হ্যাঁ এটা দেখি এবার। এটা শেষ। তো এখানে কি বলছে যে, এখানে বলছে হচ্ছে এই যে যে জিনিসটা লিখছে একটা ভ্যালু, এটা আমাদেরকে প্রিন্ট করে দেখাইতে হবে। এই যে এম এর ভ্যালুটা একদম ইজি, কিভাবে, এই যে এমটা আমি আউটপুট দেখাবো, রাইট, এমটা কি দেখাবো, আউটপুট দেখাবো, সেজন্য আমি একে এমটাকে ডিক্লেয়ার করলাম, এমটা আউটপুট দেখাবো সেজন্য আমি এমকে ডিক্লেয়ার করলাম। এম এর ভিতরে অনেকগুলো ভ্যালু আছে, এখানে এম এর ভিতরে যে ভ্যালুগুলো আছে এখানে বুঝতে হবে কে কে ভেরিয়েবল। এখানে এম এর ভিতরে কি কি আছে, এক্স আছে, টি আছে। তাহলে এম এর মান যে আমি বের করবো এগুলো কিসের উপর ডিপেন্ড করে, এক্স এবং টি এর উপর ডিপেন্ড করে। এই যে এম এর ভ্যালুগুলো এক্স এবং টি এর উপর ডিপেন্ড করে। তাহলে আমার ভেরিয়েবল ইনপুট কাকে লাগবে, এক্স টি। তাহলে এখানে যে ফ্লুট, যেটা ফ্লুট ডেটা টাইপসের পর এক্স, আর একটা কি দিলাম, টি দিলাম, রাইট।
তাহলে এখানে এরপর আসি প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু অফ টি এন এক্স, এন্টার দ্য ভ্যালু অফ টি এন এক্স। তাহলে আমরা দুটি ভ্যালুকে ইনপুট নিব, তাহলে স্ক্যানএফ পার্সেন্ট এফ এন্ড এক্স এন্ড টি ইনপুট নিলাম, এরপরে এম এর সূত্র লিখবো। এম এরটা কি লিখে আছে এখানে, যে এম এর ভিতরে রুট আছে না, রুট দিলাম, রুটের বদলে আমি কি দিব, এসকিউআরটি, রাইট। তাহলে এসকিউআরটির পরে যে সূত্রটা যেভাবে যেভাবে আসছে আর কি, জাস্ট আমি মানগুলো ব্র্যাকেটগুলো ইম্পর্টেন্ট, কিন্তু এখানে এখানে কি হয়েছে, এই প্রথম রুটের ভিতরে কি হয়েছে, প্রথম রুটের ভিতরে 14 টু টি, এই যে 14 টু টি মাইনাস এটার সাথে এটা গুণ করে এটা বিয়োগ করছি। আবার এদেরকে আমি কি করছি, ভাগ করছি কি দ্বারা, রুট ওভার। এখানে আরেকটা রুট আছে, মানে বুঝতে হবে যে ফাংশনগুলো কিভাবে কাজ করে, রুটের ভিতরে রুট, যে এখানে এসকিউআরটি এক্স এবং টি এর আগে আবার রুট আছে, যে এই যে ছোট একটা রুট, আবার প্লাস এখানে কিন্তু অনেকগুলো কি দিতে হয়, মানে বন্ধনী দিতে হয় আর কি, প্রথম ব্র্যাকেট দিতে হয়। এরপর এখানে কি আছে, এখানে যেটা আছে প্লাস, প্লাস দিলাম 3t বাই 3t বাই হচ্ছে কত 60 স্কোয়ার। তাহলে এখানে, তাহলে এদের উপর স্কোয়ার আছে না, তাহলে এখানে 3t কে ভাগ করছি কত দ্বারা, 60 স্কোয়ার দ্বারা, কমা দিয়ে স্কোয়ার দিছি। কিভাবে লিখছি আমরা, পাওয়ার এটা আগে দেখেছিলাম। দেন প্রিন্টএফ, প্রিন্টএফে কি করব, এম ইকুয়াল এটা, তাহলে এম ইকুয়াল ওরা পার্সেন্ট টু এফ এর জায়গায় কি লিখে আসবে, পার্সেন্ট টু এফ এর জায়গায় এম এর ভ্যালুটা লিখে আসবে, যে এম এর সূত্রের মধ্যে আমরা লিখছি, ঠিক আছে। এই জিনিসটা জাস্ট কিভাবে কাজ করে এটা দেখলে হবে। তবে এখানে একটা ডিফিকাল্টিস, যেটা হচ্ছে কঠিন, একটু কঠিন বলতে কোডটা আমি কিভাবে লিখবো, এই যে এমটা, আমার মনে হয় যে অনেকগুলো ব্র্যাকেট দিলে এটা, কথার কথা আমি এরকম দিলাম এসকিউআরটি, এই যেটা এসকিউআরটির পরে কি দিব, একটা বড় করে ব্র্যাকেট দিলাম, এরপরে কি দিব 24 ইন্টু টি, প্রথমে আছে, এরপরে এই ব্র্যাকেটটা হবে মাইনাস, তারপর কত হবে 10 ইন্টু টি, এটা হচ্ছে উপরেরটা। এরপরে আমি আরেকটা ব্র্যাকেট দিব, তাহলে আমার উপরের কাজটা নিয়ে আমার আর কোনো প্যারা নাই। এরপর ডিভিশন দিব, আমি নিচে লিখতেছি একটু, ডিভিশন দেওয়ার পরে আবার একটা ব্র্যাকেট হবে, আবার রুট ওভার এক্স টি আছে না, তাহলে আবার কি দিব, এখানে ব্র্যাকেট দেওয়ার পর এখানে আরেকটা কাজ করবো, হ্যাঁ কাজটা কি, এখানে আরেকটা কাজ হচ্ছে এরকম, আরেকটা ব্র্যাকেট দিব, রুট ওভার এক্স টি, তাই না, তাহলে এসকিউআরটির পরে কি দিব, এক্স ইন্টু টি, তাই না, এক্স ইন্টু টি, তাহলে এটা আরেকটা দিলাম, এটা প্লাস 100, ডিভিশন 100, অথবা ডিভিশনের জায়গা, সরি এটা প্লাস, তাহলে দেওয়ার পরে এটা এটার কাছে এটার কাছে এনে আরেকটা ব্র্যাকেট দিলাম, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে উপরেরটা লিখলাম, মানে এই প্রথম এখানে দুইটা পার্ট না, প্রথম পার্টটা লিখলাম আর কি, দেন প্লাস দিব, পরেরটা তো ইজি, দেন প্লাস দিয়ে এখানে বুঝতে হবে যে পাওয়ারটা বাইরে আছে না, আমি কি জানি এক্স স্কোয়ার মানে কত, এক্স স্কোয়ার মানে পাওয়ার দিব যার এক্স প্রথমে, এরপরে টু, সেম ভাবে আমি কি বলতে পারি, এখানে 3 সাথে টি গুণ করবো, একটা ইয়া দিলাম, তারপরে হচ্ছে ডিভিশন 6 ইন্টু টি ইন্টু টি, রাইট, 3t বাই 60 স্কোয়ার হয়ে গেছে, স্কোয়ার দেখার দরকার না, আলাদা করে টি ইন্টু ডাবল করে গুণ করে দিলাম আমি, সমস্যা নেই। তাহলে উপরের কাজ নিচের কাজ, এখন এটা আবার আরেকটা ব্র্যাকেট হবে, কমা দিয়ে, তাহলে পুরো ও হ্যাঁ, এখানে একটা কাজ করি, হ্যাঁ উপরের কাজটা হয়েছে, নিচের কাজটা হয়েছে, এখানে আরেকটা ব্র্যাকেট দিব, দেন এখানে একটা জিনিস,
এখানে আমি কি করব, এই পুরোটার উপর পাওয়ার দিব। এখন বুঝতে হবে এই পুরো জিনিসটাই কি এক্স, যে আমি এটার সাথে তুলনা করি, এই পুরো জিনিসটা এক্স না, তাহলে এক্সটা দিলাম আমি, এটা এক্স, এরপর কমা দিব, এরপর টু দিব। কি করতে হবে, আবার একটা ব্র্যাকেট দিতে হবে। এই যে এখানে অনেকগুলো ব্র্যাকেটের কাহিনী, মানে যত ব্র্যাকেট দিব তত আমার অ্যাকুরেসি বাড়বে, ভুল হওয়ার সম্ভাবনা কমবে, রাইট? তাহলে এখানে যে আমি যে এভাবে লিখছি আসলে এখানে ভুল হয়েছে মেবি। হ্যাঁ, এখন এটা ঠিক আছে, এখানে যে অনেক ব্র্যাকেট যে কম দিছি আমি, এই যে তাহলে এই যে এটা ফলো করতে পারে কোনো কথা নাই, যে যেভাবে ফলো করতে পারে, আমার এটা ভালো লাগছে আমি এটা করছি। ওকে, আজকে এতটুকু, সবাইকে আসসালামু আলাইকুম, সবাই এত কষ্ট করে ধৈর্য ধরে ক্লাস করার জন্য ধন্যবাদ। আর এটা রেকর্ডিংও হবে, ঠিক আছে, আজকে স্যার এতটুকু। আপনাকে অনেক ধন্যবাদ এত কষ্ট করে আমাদেরকে বুঝাই দেওয়ার জন্য। ওকে, আসসালামু আলাইকুম। আমি হ্যাঁ বলো। কষ্ট করে 16 আর 17 নম্বরটাকে আরেকটু আলোচনা করা যাবে? 16 আর 17 কোনটা? উপরে? হুম। এই যে এখানে 16 আর 17 নম্বর, আচ্ছা, এটার আগের দিকটা গুলো আর কি। বুঝি নাই। এই যে এটা না, 16 এটা। হ্যাঁ, এই দুইটা। আচ্ছা আমরা দেখি স্যারের স্লাইডটা দেখি একটু, স্যারের স্লাইড যেটা ছিল, combinations, lecture 3, is it 2 এটা, একটু ওয়েট। এই যে এটা, এখানে হচ্ছে এই যে এখানে কি বলা আছে যে রাইট এ সি প্রোগ্রাম দ্যাট রিড সেলার ফিক্স স্যালারি। এই যে ফিক্স স্যালারি একটা জিনিস, তাহলে আমরা একটা জিনিসকে পেলাম, কাকে? ফিক্স স্যালারিকে। এন্ড বলছে যে এন্ড দ্য সেলস টোটাল মেড বাই হিমসেলফ ইন এ মান্থ, একটা মান্থে যাই বলো, কনসিডারিং দ্যাট সেলার রিসিভস 50% ওভার সেলস টোটাল বোনাস। তাহলে 15% এটা কি হয়েছে, বোনাস। বোনাস হচ্ছে কি পার্সেন্ট? 50%। পে ট্যাক্স 12% ট্যাক্স, সে 15% বোনাস পাইছে, ট্যাক্স দিছে যদি কত পার্সেন্ট? 12%, রাইট? অন ফিক্স স্যালারি, যে ফিক্স স্যালারি এটা আমরা আগে দেখছি, মানে একটা স্যালারি ফিক্স স্যালারি জানি বলো, এবার রাইট সাইন, এবার আমাকে বাইর করতে হবে কি ফাইনাল স্যালারি কত। ফিক্স স্যালারি এটা তো যার যার উপর ডিপেন্ড করে, ফিক্স স্যালারির উপরে তাকে 15% বোনাস দেওয়া হবে, ট্যাক্স দেওয়া হবে কত পার্সেন্ট? 12%, এবং বলছে যে ফাইনাল স্যালারি কত। তো এবার ওরা একটা হিন্ট দিছে স্যারে, এই যে হিন্টস, স্যারে কিন্তু হিন্টস এটা দিয়ে দিছে, বলছে ফাইনাল স্যালারি কিভাবে বের করবা, ফিক্স স্যালারির সাথে কি যোগ করবা, ফিক্স স্যালারির সাথে বোনাস মাইনাস ট্যাক্স। তাহলে আমরা আবার কোডে আসি। এখানে কি লিখে আছে যে আমার হচ্ছে এই যে ফিক্স স্যালারি যেটা,
এটা তো ফিক্সড, এই যে ফিক্সড স্যালারি এটাকে আমি ভেরিয়েবল হিসেবে নিছি, এটা তো আমাকে ইনপুট নিতে হবে, তাই না? কারকে কে কিরকম বেতন পায় সেটা তো আমি জানি না, তাই না? সেজন্য আমি এন্টার দ্য ভ্যালু স্যালারি, স্যালারি যেটা এটাই ফিক্সড স্যালারি কিন্তু, ঠিক আছে? আমি কেউ চাইলে এখানে ফিক্সড স্যালারি দিয়ে করতে পারে, নো প্রবলেম, এটা ওর উপর ডিপেন্ড করে। তাহলে আমি স্যালারিটা ইনপুট নিছি, ট্যাক্স বলছে 0.12% ট্যাক্স না, তাহলে স্যালারির সাথে 0.2 গুণ হবে 1.2। বোনাস কত? আমি মানে ট্যাক্স কত আসবে মানে স্যালারির উপর ডিপেন্ড করবে, এই স্যালারিটা কত আসলে ফিক্স স্যালারি, রাইট? এই স্যালারিটা আসলে কত ফিক্স স্যালারি, তাহলে ফিক্স স্যালারি এটার সাথে আমি 0.12 গুণ করবো, আবার স্যালারির সাথে বোনাস কত, এটা তো সূত্র ডিরেক্ট আমরা বসাই দিলাম এখানে, মানে এগুলো কোনো বোঝারও করার দরকার নাই, মানে জাস্ট সূত্র বসাই দিলাম। দেন ফাইনাল স্যালারি, এটা কিন্তু স্যার দেওয়া আছে যে স্যালারি যেটা এটা ফিক্স স্যালারি, এটার সাথে আমি বোনাস যোগ করব, বোনাস তো যোগ হবে, স্যালারির সাথে তো বোনাস যোগ হবে, আর ট্যাক্স যেটা সেটা তো আমি কি দেশকে আমার রাষ্ট্রকে ট্যাক্স দিব, তাই না? এটা বিয়োগ করতে হবে। তাহলে এবার যেটা আসবে যোগ বিয়োগ করে যা আসে এটাই তো ফাইনাল স্যালারি। তাহলে আমরা ফাইনাল স্যালারিটা কি করে দিলাম, প্রিন্ট করে দিলাম। বুঝাচ্ছে? এটাই আর কি মূল কনসেপ্ট হচ্ছে এখানে এই যে 12% কি ইয়া, তারপরে হচ্ছে ট্যাক্স আর কি, এরপর একটাও সেম। আর মাত্র 1 মিনিট আছে, এখনই হয়তো চলে যাবে। আচ্ছা যাই হোক, এরপরে দেখো এই যে সূত্রগুলো লিখে আছে, মানে আমি যে সূত্রের মধ্যে বসা দিয়েছি জিনিসপাতিগুলো, এর বাইরে কোনো কাজ নাই। এই যে গ্রোস আওয়ার্স ইন্টু রেট, এটা কিন্তু দেওয়া আছে, তাহলে আওয়ার্সকে আমি কি নিছি ইনপুট নিছি, রেটকে আমি ইনপুট নিছি, নেট গ্রোস এটা এটা কিন্তু আমি নেটটাও কিন্তু ওরা দেওয়া আছে। আবার বলে দিছে যে বোনাস ইজ 7% অফ গ্রোস পে, তাহলে এটা কত 5%, তাহলে